আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি বরিশাল বোর্ড 2024-এর 5 নং সৃজনশীলটা আমরা সমাধান করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। এখানে 5 নম্বর সৃজনশীলটা আমি ইতিমধ্যেই লিখে রেখেছি। দেখো, গতে বলছে যে উদ্দীপকের লক্ষ্যবস্তুর বিবর্ধন নির্ণয় করো। উদ্দীপকে একটা চিত্র দেওয়া আছে, লক্ষ্যবস্তুর বিবর্ধন আমাদের নির্ণয় করতে হবে। তো বিবর্ধনকে আমরা এম দ্বারা প্রকাশ করে থাকি এবং এম সমান সমান আমরা লিখতে পারি মডুলাস ভি ডিভাইডেড ইউ, অথবা আমরা লিখতে পারি এল ডট ডিভাইডেড এল। এখানে ভিটা হলো প্রতিবিম্বের দূরত্ব, ইউটা হলো বস্তুর দূরত্ব, আর এল ডটটা হলো বিম্বের দৈর্ঘ্য এবং এলটা হলো বস্তুর দৈর্ঘ্য। এখানে আমরা যদি উদ্দীপকটা খেয়াল করি তাহলে আমাদের বলতেছে যে উদ্দীপকের লক্ষ্যবস্তু বিবর্ধন নির্ণয় করো। আমাদের যে তথ্যগুলো দেয়া আছে সেই তথ্যগুলো থেকে ওয়াইপি অর্থাৎ এই পর্যন্ত দূরত্ব, অর্থাৎ মেরু থেকে বস্তু পর্যন্ত বা লক্ষ্যবস্তু পর্যন্ত দূরত্ব, যা বস্তুর দূরত্ব হিসেবে আমরা জেনে থাকি, অর্থাৎ ওয়াইপি কে আমরা ইউ এর মান হিসেবে নিতে পারবো। আছে বস্তুর দূরত্ব, ইউ দ্বারা প্রকাশ করে থাকি এবং সেটা আমাদের 8 সেন্টিমিটার। এখানে আরেকটা দূরত্ব এখানে বোঝাচ্ছে পি থেকে ও, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধকে আমরা বক্রতার ব্যাসার্ধ সেটাকে আমরা ছোট হাতের আট দ্বারা লিখে থাকি এবং সেই ছোট হাতের 8 সমান সমান আমরা 12 সেন্টিমিটার লিখতে পারি। আসলে বক্রতার ব্যাসার্ধ আমাদের আরেকটা সূত্র আছে, সেটা হলো 1/u ডিভাইডেড 1/v সমান সমান 1/f। এখান থেকে আমরা ভির মানটাকে বের করে নিয়ে আসতে পারি, কারণ আমাদের কিন্তু উদ্দীপকে প্রতিবিম্বের যে দূরত্ব তার কোনো দেয়া নেই। তাহলে আমরা এখান থেকে এটা বের করব, ইউ জানি, আমরা এফটা বক্রতার ব্যাসার্ধ থেকে আমরা বের করতে পারবো। সুতরাং ফোকাস দূরত্ব এটাকে আমরা স্মল এফ দ্বারা লিখি। এটা হলো বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, 12 ডিভাইডেড 2 অর্থাৎ 6 সেন্টিমিটার আমরা ফোকাস দূরত্বটাকে পেলাম। তাহলে আমরা এখানে বিম্বের দূরত্ব ভি সমান সমান হট, এটাও আমরা বের করব। পাশাপাশি আমাদের বলছে বিবর্ধন, তাহলে বিবর্ধন এম সমান সমান হট। তাহলে এই দুটো সূত্রের সমন্বয়ে আমরা প্রথমে আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করব। এখান থেকে আমরা ভির মানটা বের করে নিয়ে আসবো। তাহলে আমরা জানি 1/u প্লাস 1/v ইকুয়াল 1/f। এখন মানগুলো যদি আমরা বসাই তাহলে দেখো, ইউ এর মান আমাদের দেয়া আছে 8 প্লাস ভির মান তো আমরা জানি না, 1/v রাখলাম, এফ এর মান আমরা বের করলাম কত, 6। তাহলে আমরা 1/v যদি রাখি তাহলে 1/6 মাইনাস 1/8, তাহলে 1/v আমরা যদি এটা লসাগু করি আমাদের লসাগু হবে 24। তাহলে এটা 4 6 24, 3 8 24, অর্থাৎ 1/v এর মান আমরা পাবো 1/24, অর্থাৎ ভির মান পাবো আমরা 24 সেন্টিমিটার। তাহলে ভি কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে বিবর্ধন আমাদের এটা, তাহলে সুতরাং বিবর্ধন এম সমান সমান মডুলাস ভি। তাহলে ভি এর মান আমাদের 24, পি এর মান আমাদের 8। তো মডুলাসটা মানে হলো যে শুধু মানটুকু ধনাত্মক মান দিতে হয়। আমাদের যেহেতু দুইটার সামনে প্লাস আছে তাহলে এটাকে আর ধনাত্মক করার দরকার নেই। আমরা মডুলাসটা এখানে আসলে ওইভাবে আমাদের ব্যবহার নাই। তাহলে বিবর্ধন এম সমান সমান আমরা 3 পেলাম। বিবর্ধন মানে কি, যে আসলে আমরা যে প্রতিবিম্বটা পাবো এই লক্ষ্যবস্তু যদি আমাদের 3 হয় তাহলে প্রতিবিম্বটা এর চেয়ে 3 গুণ বড় পাওয়া যাবে। বিবর্ধনটার দ্বারা আসলে আমার লক্ষ্যবস্তুর চাইতে প্রতিবিম্বটা আসলে আকারে ছোট হবে না বড় হবে না, কতটুকু
বড় হবে সেটা আমরা বুঝতে পারি। এই বিবর্ধক 3 পেয়েছি মানে হলো আমাদের বুঝতে হবে যে লক্ষ্যবস্তু যা আছে এই লক্ষ্যবস্তুর জন্য আমরা যদি চিত্র আঁকাই অ্যাকুরেট ভাবে বা নিয়ম মেনে যদি আমরা চিত্র আঁকাই তাহলে আমরা প্রতিবিম্বটা পাবো, সেটার দৈর্ঘ্য অবশ্যই এটার 3 গুণ পাওয়া যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাই আমাদের গ নাম্বারের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ঘ নাম্বারটা সমাধান করব। তো চলো কথা না বাড়িয়ে ঘ নাম্বারে আমাদের কি বলছে। ঘ নাম্বারে বলছে লক্ষ্যবস্তুকে কোন অবস্থানে স্থাপন করলে একই সাথে বাস্তব অথবা অবাস্তব বিম্ব গঠন সম্ভব, রশ্মিচিত্র এঁকে বিশ্লেষণ করো। তাহলে আমরা যদি এই ক্ষেত্রে লক্ষ্যবস্তু কোন অবস্থানে থাকবে সেটা যদি একটু দেখার চেষ্টা করি, আমি একে ব্যাখ্যাটা মুখে বলতেছি দেখো। তাহলে আমরা দর্পণটাকে এঁকে নিলাম, এটা একটা গোলীয় দর্পণ, গোলীয় দর্পণের একটা অংশ। তাহলে আমাদের এটা আমরা প্রধান অক্ষ, এই দর্পণের মধ্যবিন্দুকে আমরা মেরুবিন্দু বলে থাকি, যাকে পি দ্বারা লেখা হয় নর্মালি। আর বক্রতার কেন্দ্র সেটাও, এবং একদম মেরুবিন্দু এবং বক্রতার কেন্দ্রের ঠিক মধ্যবিন্দু তাকে আমরা ফোকাস বিন্দু বলে থাকি। এখন আমাদের বলতেছে যে লক্ষ্যবস্তুকে কোন অবস্থানে স্থাপন করলে। আসলে লক্ষ্যবস্তুটাকে আমরা যদি ফোকাস বিন্দুতে স্থাপন করি, ফোকাস বিন্দু স্থাপন করলে আমাদের রশ্মিচিত্র যদি আঁকাই তাহলে আমরা বাস্তব অথবা অবাস্তব বিম্ব দুইটাই পেতে পারি। তাহলে এটা কিভাবে দেখো, রশ্মিচিত্র আমরা দুইটা রশ্মিচিত্র আঁকাবো। একটা হলো আমাদের সবসময় দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণের উপর আপাতিত হবে। তাহলে দর্পণের উপর সমান্তরালে গিয়ে যদি আপাতিত হয় রশ্মিচিত্র, সেই রশ্মিচিত্রটা আমরা, আমাদের লক্ষ্যবস্তু ছিল এক্স ওয়াই। তাহলে এক্স শীর্ষবিন্দু হতে একটি রশ্মি দর্পণের উপর এই বিন্দুতে আপাতিত হলো, এবং আপাতনের পরে এটা প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়ে যাবে, প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়ে যাবে। এবং অপর একটি আলোক রশ্মি সেটা বক্রতার কেন্দ্র বরাবর দর্পণের উপর আপাতিত হবে এবং একই পথে সে প্রতিফলিত হয়ে অর্থাৎ এইরকম একটা চিত্র হবে। তাহলে যে চিত্রের যে প্রতিফলিত রশ্মি দুটি দর্পণের সামনেও মিলিত হতে পারে, প্রতিফলিত রশ্মি দুটিকে যদি আমরা পেছনের দিকে বর্ধিত করি তাহলে পেছনের দিকেও মিলিত হতে পারে, তবে এটা কাছে মিলিত হবে না, এটা দূরে গিয়ে অসীমে গিয়ে মিলিত হবে। তাহলে এই ব্যাখ্যাটা আমরা কিভাবে দেব, প্রথমে বলবো লক্ষ্যবস্তুকে আমরা ফোকাস বিন্দুতে স্থাপন করেছি এবং লক্ষ্যবস্তু হলো আমাদের এক্স ওয়াই, এই আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণের উপর এ বিন্দুতে আপাতিত হয় এবং প্রতিফলনের পরে ফোকাস বিন্দু দিয়ে এ বিপথে যায়, এ বিপথে গেল। অপর একটি আলোক রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর যে দর্পণের উপর সি বিন্দুতে আপাতিত হয় এবং প্রতিফলিত হয়ে একই পথে সি ডি পথে যায়। এখন প্রতিফলিত রশ্মি দুটি সামনের দিকে বর্ধিত করতে থাকলে এরা অসীমের কোথাও দিয়ে মিলিত হতে পারে বা হবে। অপরদিকে প্রতিফলিত রশ্মি দুটিকে যদি দর্পণের পেছনের দিকে বর্ধিত করা যায় তাহলেও সে অসীমে গিয়ে মিলিত হওয়ার একটা সম্ভাবনা আছে বা হবে। সুতরাং আমরা বলতে পারি লক্ষ্যবস্তুকে ফোকাস বিন্দুতে স্থাপন করলে একই সাথে বাস্তব অথবা অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব। তাহলে এখানে বিম্বের আকার আকৃতি এবং প্রকৃতি যদি আমরা ব্যাখ্যা করি তাহলে তোমরা এই কথাগুলো বলে নিবা, নেওয়ার পরে শেষের দিকে এসে আমরা বলবো বিম্বের অবস্থান হবে হলো, সেটা হোক বাস্তব, দর্পণের সামনে হলে সেটা বাস্তব এবং দর্পণের পিছনে হলে সেটা অবাস্তব। বিম্বের অবস্থান এটা বাস্তব এবং অবাস্তব উভয় ক্ষেত্রে অসীমে অবস্থিত হবে। তারপরে আকার বা আকৃতি আমরা বলতে পারি এটা অত্যন্ত বিবর্ধিত হবে, অসীমে যে যখন মিলিত হবে তখন এই বস্তুর তুলনায় যে প্রতিবিম্বটা আমরা গঠিত হবে বা যে প্রতিবিম্বটা পাওয়া যাবে
সেটা অত্যন্ত বিবর্জিত হবে। তাহলে আমরা এখানে লিখবো অত্যন্ত বিবর্জিত। প্রকৃতিটা কেমন হবে? প্রকৃতিটা হবে হলো যে এটা যদি সামনের দিকে গঠিত হয় তাহলে বাস্তব, আর বাস্তব যেগুলো সেটা সাধারণত উল্টো হয়। বাস্তব ও উল্টো, অথবা যদি দর্পণের পিছনে গিয়ে গঠিত হয় তাহলে সেটা অবাস্তব প্রতিবিম্ব হবে, এবং অবাস্তব প্রতিবিম্ব অবাস্তব ও সোজা। অবাস্তব প্রতিবিম্বগুলো সবসময় সোজা হয়, এটা আমাদের মনে রাখতে হবে। এইভাবে আমি আবার এট গ্লান্স তোমাদের বলে দিচ্ছি যে আমরা লক্ষ্যবস্তুটাকে ফোকাস বিন্দুতে রাখবো। ফোকাস বিন্দুতে রেখে একটা রশ্মিকে প্রধান অক্ষের সমান্তরালে দর্পণের উপর আপাতিত করব। সেটা আমরা ধরছি যে এ বিন্দু। এ বিন্দুতে আপাতিত যেটা প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণের উপর পড়ে সেটা সবসময় ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হয়। এটা আমাদের কমন কথা, এটা আমাদের একটা সূত্র মনে রাখতে হবে। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে এ বিন্দুতে আপাতিত হয় এবং প্রতিফলনের পরে ফোকাস বিন্দু দিয়ে এ বি পথে যায়। তাহলে এটা একটা প্রতিফলিত রশ্মি। অপর একটি আলোক রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর দর্পণের উপর সি বিন্দুতে আপাতিত হয় এবং প্রতিফলিত হয়ে একই পথে সিডি পথে যায়। তাহলে প্রতিফলিত রশ্মি দুটিকে দর্পণের সামনের দিকে বর্ধিত করতে থাকলে রশ্মি দুটি অসীমে গিয়ে মিলিত হবে বা হওয়ার একটা সম্ভাবনা আছে। অসীমে গিয়ে যদি মিলিত হয় দর্পণের সামনে তাহলে সেক্ষেত্রে বাস্তব প্রতিবিম্ব গঠিত হবে। অপরদিকে প্রতিফলিত রশ্মি দুটিকে যদি আমরা দর্পণের পেছনের দিকে বর্ধিত করতে থাকি তাহলে পেছনের দিকেও রশ্মি দুটির মিলিত হওয়ার একটা সম্ভাবনা আছে এবং সেটা মিলিত হলে অসীমে মিলিত হবে। আর পিছনের দিকে মিলিত হওয়াকে আমরা বলবো সেটা অবাস্তব প্রতিবিম্ব গঠিত হওয়া। তাহলে এইভাবে তোমরা বর্ণনাটা দিয়ে লিখবে বিম্বের অবস্থান। আমার বাস্তব হোক অবাস্তব হোক উভয় ক্ষেত্রে আমার বিম্ব কিন্তু অসীমে অবস্থান করবে, কারণ এটা কাছাকাছি মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। আবার আকার বা আকৃতি অত্যন্ত বিবর্ধিত হবে। আমাদের লক্ষ্যবস্তু যতটুকু এর প্রতিবিম্বটা পাওয়া যাবে অত্যন্ত বড়, এই জন্য আমরা লিখছি অত্যন্ত বিবর্ধিত। প্রকৃতি কেমন? যেটা প্রকৃতি বলতে আমরা বুঝবো যেটা বাস্তব না অবাস্তব সেটা। তো আমাদের মনে রাখতে হবে যদি বাস্তব হয় সেটা অবশ্যই উল্টো হবে, এই জন্য বাস্তবের সাথে উল্টো কথাটা থাকবে, অথবা অবাস্তব হলে অবশ্যই সেটা সোজা হবে। এটাই হলো আমাদের 5 নম্বরের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।